হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকে ক্লাসে আমরা জন কিটসের লেখা ওড টু আ নাইটিঙ্গেল কবিতাটির ফাইনাল পার্ট অর্থাৎ লাস্ট স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি খুব সহজভাবে পুরো টেক্সটে অ্যানালিসিস করেছি। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, আর যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি নতুন এসে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটিও অন করে রেখো যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। ওকে, আর তোমরা যদি কেউ WBSSC SLST প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ খোলা হয়েছে। তোমরা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে কিন্তু জয়েন হতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাস শুরু করার পূর্বেই আমরা প্রিভিয়াস ক্লাসে যতটা হয়েছিল তার একটু সামারি জেনে নেব, তাহলে আমাদের রিলেট করতে সুবিধা হবে। কেমন? আমরা দেখেছিলাম যে কবি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে পাড়ি দিতে চান এবং তার জন্য তিনি এক ধরনের স্পেশাল ওয়াইন তিনি পান করতে চান, এবং তিনি ওয়ান্ডারফুলি এই স্পেশাল ওয়াইন অর্থাৎ যে প্রভিন্সিক্যাল ওয়াইনের কথা বলেছেন, এবং তিনি সুন্দরভাবে তিনি এটা বর্ণনা করেছিলেন। এবং তিনি তার নেক্সট স্ট্যাঞ্জাতে তিনি বর্ণনা করেন যে তিনি অ্যাকচুয়ালি কেন যেতে চান ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল। ঠিক আছে, নাইটিঙ্গেলের জগতে তিনি কেন যেতে চান? তিনি আসলে এই যে ওয়ার্ল্ড অফ পেইন, সাফারিং, সরোজ অর্থাৎ হিউম্যান ওয়ার্ল্ডের যে সাফারিং, সেই থেকে কিন্তু তিনি এসকেপ করে ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল সেখানে তিনি যেতে চান। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে তিনি বলেন যে তিনি ওয়াইনের থ্রুতে কিন্তু তিনি নাইটিঙ্গেলের জগতে যেতে চান না, তিনি তার ফ্যান্সি বা ইমাজিনেশনের থ্রুতে কিন্তু তিনি নাইটিঙ্গেলের জগতে যেতে চান। এবং সেখানে আমরা দেখি যে তিনি অলরেডি নাইটিঙ্গেলের সঙ্গে পৌঁছে যান তার ইমাজিনেশনের থ্রুতে, এবং তিনি সেখানে যে নাইট অর্থাৎ সেই যে রাত্রির সৌন্দর্যটা তিনি তখন সেটা বর্ণনা করেন। এবং সেই রাত্রিবেলায় তিনি যে ফিল করেন অর্থাৎ চারিপাশে যে ফুলের সুগন্ধ বা যে চার্মিং নাইট, ওকে, তো সেই টেন্ডার নাইটটাকে কিন্তু তিনি ওয়ান্ডারফুলি এক্সপ্লেন করে। ঠিক আছে, তো আমরা কিন্তু এতটা পড়েছিলাম। সো আজকে তার পরের স্ট্যাঞ্জা অর্থাৎ 6th স্ট্যাঞ্জা থেকে কিন্তু আমাদের আজকে ক্লাস শুরু হবে। তিনি কিন্তু তার ইমাজিনেশনের মধ্যেই রয়েছেন, তিনি নাইটিঙ্গেলের জগতেই রয়েছেন, এবং তিনি কি বলছেন 6th স্ট্যাঞ্জাতে আমরা সেটা আজকে পড়বো। Let's read the text. Darkling I listen, and for many a time I have been half in love with easeful death, called him soft names in many a mused rhyme, to take into the ear my quiet breath. So, let's read the first line. Darkling I listen. Here darkling means in the dark. That means the poet in the dark, he listened to the song of the নাইটিঙ্গেল। ওকে, অর্থাৎ তিনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে তিনি কি নাইটিঙ্গেলের গান শুনছেন। অ্যান্ড ফর মেনি আ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ, বলছে আমি বহুবার প্রেমে পড়েছি, অর্ধেক প্রেমে পড়েছি। কিসের? উইথ দি ইজফুল ডেথ, অর্থাৎ সহজ মৃত্যুর। ইজফুল ডেথ কেন বলছে? হিয়ার ইজফুল ডেথ মিনস দি পেইনলেস ডেথ, অর্থাৎ যে যন্ত্রণাবিহীন মৃত্যুর প্রেমে কিন্তু পড়েছেন। অর্থাৎ তিনি মনে করছেন যে এই নাইটিঙ্গেলের এই যে সুমধুর গান শুনে তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার কোনো পেইন হবে না। ঠিক আছে, নেক্সট লাইনে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে ইজফুল ডেথ বলতে তিনি কিন্তু অনেকভাবে অনেক সময় কিন্তু ডেথের প্রেমে পড়েছে। ঠিক আছে, মানুষ কখন মৃত্যু কামনা করে? যখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় লাইফে, তার জীবনের কোনো মানে খুঁজে পায় না, সেই মুহূর্তে কিন্তু মানুষ ডেথের প্রেমে পড়ে অর্থাৎ মৃত্যুর প্রেমে পড়ে না। তো নেক্সট লাইন কি বলছে? কল্ড হিম সফট নেমস ইন মেনি মিউজ রাইম। কল্ড হিম সফট নেমস, হিয়ার দ্য পোয়েট কল্ড ডেথ ইন সফট নেমস মিন অ্যাফেকশনেটলি, অর্থাৎ কবি কিন্তু তাকে বিভিন্ন স্নেহপরায়ণ হয়ে বা কাব্যিক ভঙ্গিতে কিন্তু মৃত্যুকে ডেকেছে। ইন মেনি আ মিউজড রাইম, মিউজড রাইম বলতে কিন্তু এখানে পোয়েট্রির কথা বলা হচ্ছে, অর্থাৎ ভার্সের কথা বলা হচ্ছে। কবিতার মধ্যে কিন্তু কবি বহুবার কিন্তু মৃত্যুকে নিয়ে কিন্তু কবিতা লিখেছেন। ঠিক আছে, অর্থাৎ কবি যে মৃত্যুকে ভালোবেসেছেন বা মৃত্যুর যে অর্ধেক প্রেমে পড়ে গেছেন, এই নিয়ে কিন্তু কবি বহু কবিতায় কিন্তু মৃত্যুকে তিনি প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ মৃত্যুকে নিয়ে কিন্তু তিনি কবিতা লিখেছেন। টু টেক ইনটু দ্য ইয়ার মাই কোয়াইট ব্রেথ, বলছে কি যে আমার এই নিঃশ্বাস
বাতাসে মিশিয়ে দিতে। নিঃশ্বাস বাতাসে মিশিয়ে দেওয়া মানে দ্য ব্রেথ ইজ দ্য এসেন্স অফ আওয়ার লাইফ, রাইট? মানে জীবনের সত্তাই হচ্ছে ব্রেথ। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা হচ্ছে আমাদের জীবনে বেঁচে থাকার অন্যতম সত্তা। এবার যদি ব্রেথ না থাকে, এটা যদি স্টপ হয়ে যায়, তাহলে কি তাহলে সেটা ডেথ, অর্থাৎ জীবনের আর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তো এখানে বলছে কবি, এই 4টে লাইনে তিনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে এই অন্ধকারে তিনি গান শুনছেন এবং তার এই সময় কিন্তু মনে হচ্ছে যে মৃত্যুর কথা মনে হচ্ছে, যে এই সময় যদি কেউ মৃত্যুবরণ করে বা তিনি যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে কিন্তু পেনলেস ডেথ হবে, অর্থাৎ একটা মানে ব্যথাহীন যে মৃত্যু সেইটা কিন্তু হবে। ওকে, নেক্সট কি বলছে, নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই। বলছে নাও মোর দ্যান এভার, নাও এখন সব থেকে বেশি করে মনে হচ্ছে, কি মনে হচ্ছে, রিচ টু ডাই, ইট ইজ বেটার টু ডাই নাও। ওকে, মানে কবি কি বলছেন, আমি অনেক সময় মৃত্যুর কথা ভেবেছি। যেহেতু কবির পার্সোনাল লাইফ আমরা জানি, তিনি ভীষণ ফার্স্ট্রেটেড, তার পেরেন্টসকে হারিয়েছেন, তার ব্রাদারকে জাস্ট কিছু মাস আগেই হারিয়েছেন। তো তার জীবনে বেঁচে থাকার রসদ, ইভেন তার যে লাভ অফ লাইফ ফ্যানি বর্ন, তাকেও তিনি হারিয়েছেন। তো তার বেঁচে থাকার কোথাও গিয়ে কিন্তু সেই রিজনটা তিনি খুঁজে পান না। তো হয়তো সেই কারণেই তিনি মৃত্যুকে প্রায়ই ভালোবেসেছেন, তার কবিতায় তিনি মৃত্যুকে নিয়ে লিখেছেন আর কি। ওকে, তো তিনি কি মনে করছেন, এই সময়টা আমার মনে হচ্ছে মৃত্যু বরণ করার জন্য একটা বেস্ট সময়। তারপরে কি বলছে, টু চিজ, অর্থাৎ থেমে যাওয়া, ওকে, বা টু ডাই, মৃত্যুবরণ করা, আপন দ্য মিড নাইট উইথ নো পেন, এই মধ্যরাত্রে মৃত্যুবরণ করা কোনো পেন ছাড়া, কোনো কষ্ট ছাড়া। ওকে, while thou art pouring forth thy soul abroad in such an ecstasy, বলছে যখন তুমি pouring forth মানে ঢেলে দেওয়া, thy soul মানে your song বা your সোল মানে তোমার যে এই যে অসাধারণ গান, তুমি এটা ঢেলে দিচ্ছ ইন সাচ এস্টাসি, এস্টাসি মানে ব্লিসফুলি, ঠিক আছে? অর্থাৎ এই যে পরমানন্দ, তোমার এই যে এত সুন্দর গান, এত সুমিষ্ট গান, এই গান তুমি যে তুমি গেয়ে চলেছো, এই গান শুনে আমার মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট টাইম টু ডাই, ঠিক আছে? এটা হচ্ছে মৃত্যুবরণ করার খুব সঠিক সময়, ঠিক আছে? নেক্সট কি বলছেন, still wouldest thou sing and I have ears in vain to thy high requiem become assured। কবি এখানে বলছে যে আফটার মাই ডেথ আই উইল, কি বলছে, হ্যাঁ কবি বলছেন এখানে যে কবির মৃত্যুর পরে স্টিল উডেস্ট দাও সিং মানে নাইটিঙ্গেল পাখিটা কিন্তু তবুও গান করে যাবে। অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেন, দ্যাট মিনস দ্য পোয়েট ক্যান নট বি এবল টু হিয়ার অর লিসেন দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল। কবি বলছে যে মৃত্যুর পরে তুমি তাও গান করে চলবে, কিন্তু আমি আর মানে শুনতে পাবো না, বা আমার শোনার সেই ক্ষমতাটা থাকবে না, কারণ মৃত্যুর পরে মানুষ কিন্তু সেটা আর সম্ভব নয় মানুষের পক্ষে, রাইট? তো এটাই বলছে। টু দাই হাই রিকুয়েম, এখানে রিকুয়েম হচ্ছে একটা স্তুতি গান, অর্থাৎ মৃত্যুর পরে যে স্তব গান গাওয়া হয়, অর্থাৎ যে মানে পিসফুল সং, অর্থাৎ রেস্ট ইন পিস, ঠিক আছে? যে সোলটাকে কি বলবো, আত্মার শান্তির জন্য, এক কথায় আত্মার শান্তির জন্য যে গান গাওয়া হয় সেটাকে রিকুয়েম বলা হয়, ঠিক আছে? টুই দাই হাই রিকুয়েম বিকেম আশর্ড, বলছে যে আমার মৃত্যুর এই যে মৃত্যুর ওপরে এই তোমার গান বা এই স্তুতি গানটা হচ্ছে আমার আত্মাকে শান্তি দেবে, ঠিক আছে? কবি কিন্তু এটা মিন করছেন। অ্যাকচুয়ালি এখানে শোড বলতে কিন্তু দ্য বেরিড, একটা ওয়ার্ল্ডের বেরিও কিন্তু বোঝায়, ইভেন কবির যে বেরি সেটাও কিন্তু বোঝাচ্ছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট স্ট্যান্জা। এবার আমরা কিন্তু একটা কন্ট্রাস্ট দেখতে পারবো যে বিটুইন দি টু ওয়ার্ল্ড। আমি তো মেন থিম বলেছিলাম যে হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড দি ওয়ার্ল্ড অফ দি নাইটিঙ্গেল। তো আমরা এখন দেখলাম যে নাইটিঙ্গেল পাখি, কবি কিন্তু তার মৃত্যুর কথা বলতে গিয়ে নাও হি কন্ট্রাস্ট হিজ ডেথ টু দ্য ডেথ অফ দ্য নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল পাখির মৃত্যু নিয়ে এবার তিনি কথা বলবেন। কি বলছেন দেখা যাক। Thou was not born for death, immortal bird. No hungry generation take thee down.
The voice I hear this passing night was heard in ancient days by emperor and clowns, perhaps the self-same song that found a path through the sad hearth of Ruth when seek for home she stood in tear in amid the alien corn. So first line ta dekho, thou was not born for death, বলছে তুমি মৃত্যুর জন্য জন্মগ্রহণ করনি। অর্থাৎ এখানে নাইটিঙ্গেল বার্ডকে ইমর্টাল বার্ড, একটা কি বলবো অমরণশীল পাখি তিনি তুলে ধরছেন এবং কি বলছে যে তুমি মৃত্যুর জন্য জন্মগ্রহণ করেনি, অর্থাৎ তুমি অমরণশীল। ঠিক আছে, এখানে ইমর্টাল বার্ড বলতে দি পার্টিকুলার বার্ডকে কিন্তু বলা হচ্ছে না, এখানে জেনারেলাইজ করছেন কবি। ঠিক আছে, generalization in the sense that the song of the bird is immortal, not the physical body of the bird is immortal. This is the song that is immortal. ঠিক আছে, মানে যে নাইটিঙ্গেল পাখি যে সং গান সেইটা কিন্তু ইমর্টাল, তার যে বডি বা ইন্ডিভিজুয়াল একটা বার্ড সেটা নয়। আমরা কি যেটা নাম দেখবে ওড টু আ নাইটিঙ্গেল, ঠিক আছে, এখানে কিন্তু দি নাইটিঙ্গেল দেয়নি, কারণ কোনো একটা পার্টিকুলার নাইটিঙ্গেলকে কিন্তু বলছে না। এখানে যে জেনারেলাইজেশন, যে নাইটিঙ্গেল পাখি বা যে কোনো একটা পাখি তার যে মানে কি বলবো, ঠিক আছে, একটা জেনারেলাইজেশন করছে অ্যাকচুয়ালি, পার্টিকুলার কোনো পাখির কথা নয়। তো দেখো নেক্সট কি বলছে, নো হাংরি জেনারেশন ট্রেড দে ডাউন, কোনো হাংরি জেনারেশন তোমাকে দমিয়ে দিতে পারবে না। এখানে হাংরি জেনারেশন কেন বলছে, জেনারেশন কি করে হাংরি হয়, রাইট? তো এখানে যেটা মিন করছে অ্যাকচুয়ালি জেনারেশন মানে হচ্ছে দ্য পিপল অ্যাট দি সেম এজ, সরি সেম এজ বলতে বিলংস টু দি সেম এজ, অর্থাৎ একই সময়ে যে আমরা জেনারেশন বলি না, যে মানে দাদুদের একটা জেনারেশন, বাবাদের একটা জেনারেশন, আমরা একটা জেনারেশন, এই যে তিনটে জেনারেশন বা চারটে জেনারেশন একসঙ্গে একই সময়ে, তো এই যে জেনারেশন, তো হিউম্যান ওয়ার্ল্ডে কি হয়, জেনারেশন হাংরি জেনারেশন, দে আর হাংরি অফ দ্য মেটেরিয়ালিস্টিক গেইন। ঠিক আছে, অর্থাৎ এই যে পৃথিবীর যে সম্পত্তি বা এই যে পৃথিবীর বিলাসিতা, এটার পিছনে কিন্তু হিউম্যান বিংস আর হাংরি। ঠিক আছে, প্রত্যেকটি জেনারেশন কিন্তু হাংরি। এখন যদি এটা মানে রিলেট করো ভীষণভাবে একটা রিয়েলিস্টিক কথা, যে প্রত্যেকটি জেনারেশনে ফার্স্ট জেনারেশন সে যদি কষ্টে হয়, তার নেক্সট জেনারেশন কিন্তু তার যে সম্পত্তি রেখে যাওয়া সেইটাতে কিন্তু সে এসে ভোগ করে। তো প্রত্যেকটা এই যে জেনারেশন তারা কিন্তু হাংরি, ঠিক আছে, টু গেইন দ্য মোর, ঠিক আছে, অনেক বেশি পাওয়ার জন্য। তো এটা বলছে যে কোনো হাংরি জেনারেশন কিন্তু মানে তোমাকে দমিয়ে দিতে পারবে না, অর্থাৎ তোমাদের মানে তোমাদের জেনারেশন অর্থাৎ পাখিদের মধ্যে কিন্তু এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এই ব্যাপারটা নেই। ঠিক আছে, দে আর জাস্ট ইউনিক। ঠিক আছে, তারা তাদের মানে তারা এতটাই খুশি যে তাদের মধ্যে কোনো জেলাসি নেই, তাদের মধ্যে কোনো স্ট্রাগল নেই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, দে আর টোটালি ফ্রি, কেয়ার ফ্রি বার্ড। ঠিক আছে, এটাই কিন্তু এখানে মিন করছেন। দি ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট, বলছে দি ভয়েস মানে দি সং আই হিয়ার টু নাইট, আমি এই যে আজকে রাত্রে যে গানটা শুনছি, ওয়াজ হার্ড শুনেছিল, কে শুনেছিল, ইন অ্যানসিয়েন্ট ডেজ বাই এম্পারার অ্যান্ড ক্লাউন, বলছে কি প্রাচীনকালে রাজা বা সম্রাটরা শুনেছিল, অ্যান্ড ক্লাউন এবং বিদূষকরা শুনেছিল। অর্থাৎ এইখানে কিন্তু এম্পারার অ্যান্ড ক্লাউন দিয়ে কিন্তু প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি মানুষকে বোঝাচ্ছে, অর্থাৎ একদম উঁচু স্তরের শ্রেণীর মানুষ থেকে কিন্তু একদম নিম্ন স্তরের মানুষ পর্যন্ত কিন্তু এই যে নাইটিঙ্গেল পাখির যে সুমিষ্ট গান, ঠিক আছে, সোলফুল সং, সেইটা কিন্তু শুনেছেন। ঠিক আছে, নেক্সট পারহ্যাপস দ্য সেম সং, সম্ভবত এই সেম একই গানটা, দ্যাট ফাউন্ড আ পাথ থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ, এই যে এই গানটাই সেটাই কিন্তু রুথের বিদারক হৃদয়, অর্থাৎ যে মানে হৃদয় ভরাক্রান্ত হৃদয়কে কিন্তু শান্তি দিয়েছিল। এবার রুথ ইজ আ বিবলিক্যাল ক্যারেক্টার। ঠিক আছে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে কিন্তু আমরা এই রুথের সম্পর্কে জানতে পারি। রুথ হচ্ছেন একজন মহিলা যিনি তার হাজবেন্ড, তিনি যাকে মানে বিয়ে করেন, তিনি হচ্ছেন একজন জিউস। ওকে, তো তিনি তার হাজবেন্ড যখন মারা যান আর কি, তখন তারা বেথেলহেম নামক এক জায়গায় তারা তাদের মানে শিফট করেন এবং সেখানে যে কর্নফিল্ড আছে, ঠিক আছে, তার মাদার ইন লর সঙ্গে, তার শাশুড়ি মার সঙ্গে, এবং সেখানেই সে জমিতে কাজ করা শুরু করেন। ঠিক আছে, অর্থাৎ তার যে মানে বাড়ি থেকে
অর্থাৎ তার বাবার বাড়ি থেকে তারা মানে তারা যেখানে শিফট করেছেন সেই যে এলিয়েন কর্ন, ঠিক আছে, এলিয়েন কর্নে এসে কিন্তু তার কি হতো, মন খারাপ হতো, যেহেতু তার হাজবেন্ড নেই, তার লাইফের তার ফ্যামিলি তার কাছে নেই, তো এই যে তার কষ্ট, তার যে পেন, ঠিক আছে, তিনি সেই পেনটাকেও কিন্তু শুট করতো কে, নাইটিঙ্গেলের সং, অর্থাৎ নাইটিঙ্গেলের সং শুনে কিন্তু এই রুথেরও কিন্তু হৃদয়টা শান্ত হতো, প্রশমিত হতো। ওকে, কি বলছে রুথ, হোয়েন সিক ফর হোম, তার যখন বাড়ির জন্য মন খারাপ হতো, শি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য এলিয়েন কর্ন। এলিয়েন বলতে এখানে আমি তো বললাম শস্যক্ষেত্র, ঠিক আছে, কর্ন মানে শস্যক্ষেত্র, এবার এলিয়েন মানে বিদেশে, অর্থাৎ তার নিজের জায়গায় নয়, ঠিক আছে, অর্থাৎ তিনি, তার চোখে জল আসতো মাঝে মাঝে তার বাড়ির জন্য যখন মন খারাপ হতো, তো তখনও কিন্তু এই রুথ এই নাইটিঙ্গেলের সং শুনে কিছুটা নিস্তার পেতেন বা কিছুটা তার মানে মনটা ভালো হতো। কেমন, নেক্সট, the same that oft times hath charmed magic chasement opening on the foam of perilous seas in fairy lands forlorn. So now এইখানে কিন্তু কবি আরেকটি মজার উদাহরণ দিয়েছেন। তিনি কি বলছেন, এই গানটাও কোথায় শোনা যেত, দ্যাট হ্যাজ চার্মড ম্যাজিক কেসমেন্ট, ঠিক আছে, অর্থাৎ এইখানে কিন্তু কবি একটা মেডিয়েভাল রোম্যান্সের কথা বলেছেন। আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমি অ্যাসপেক্টস গুলো বোঝাই, যে তার লেখায় কিন্তু মেডিয়েভালিজমও কিন্তু পাওয়া যেত, ঠিক আছে, হেলেনিজম তো প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ গ্রিক মিথোলজি তিনি অ্যালিউশন দিতেন, কিন্তু তার লেখায় কিন্তু মেডিয়েভালিজমও পাওয়া যায়। এখানে চার্ম ম্যাজিক কেসমেন্ট এর মধ্যে দিয়ে কিন্তু তিনি বোঝাচ্ছেন যে একজন তান্ত্রিক যে কি করেছে, একটা প্রিন্সেসকে বন্দি করে রেখেছে, কেসমেন্টের মধ্যে রেখেছে তার ম্যাজিক চার্ম দিয়ে, ঠিক আছে, এবং সে তার সেই ঘরের মধ্যে কি আছে, বন্দি আছে, এবং তার নাইট, অর্থাৎ তার যে মানে কি বলবো, তার নাইটের জন্য অপেক্ষা করছে যে সে তাকে উদ্ধার করতে আসবে, ঠিক আছে, তার হিরোর জন্য অপেক্ষা করছে অ্যাকচুয়ালি। তো এই যে ম্যাজিক কেসমেন্ট সে আছে, তো তার সামনে কি রয়েছে, তার সামনে রয়েছে ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলেস সিজ, ঠিক আছে, উগ্র সমুদ্র এবং তার যে বড় বড় ঢেউ, অর্থাৎ মানে এই যে মানে মেডিয়েভালিজম যে স্টোরিটা তিনি এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে বলছেন যে একজন তান্ত্রিক একটা প্রিন্সেসকে তিনি বন্দি করে রেখেছেন, এবং সেই যে যেখানে রয়েছে আর কি, তার সামনে কি আছে, ঢেউ আছে, সমুদ্র, তো স্বাভাবিকভাবে সে ভয় পাবে, রাইট। তো এই যে একটা মেডিয়েভালিজম তিনি ক্রিয়েট করেছেন, তিনি বলছেন কি এই সময়ে কিন্তু সেই নারীও, অর্থাৎ সেই যে বন্দি রাজকন্যা, সেও কিন্তু কি হতো, তার হৃদয়কেও কিন্তু শুধ করতো এই নাইটিঙ্গেলের সং, ঠিক আছে। ইন ফেয়ারি ল্যান্ডস ফরলোন, কি বলছে, ফেয়ারি ল্যান্ড মানে হচ্ছে পরিত্যক্ত, ফরলোন মানে অ্যাকচুয়ালি পরিত্যক্ত, তো বলছে যে সেই মানে বিদেশের যে পরিত্যক্ত মাটিতে, ঠিক আছে, অর্থাৎ এইখানে কবি কিন্তু যেটা বলতে চাইলেন যে নাইটিঙ্গেলের সংটা শুধুমাত্র যে তিনি শুনছেন এমন নয়, এটা বহু প্রাচীন কাল থেকে রাজা প্রজারা থেকে শুরু করে সেটা বিবলিক্যাল ক্যারেক্টার রুথ হোক বা সেই মেডিয়েভাল সমস্ত স্তরের মানুষ কিন্তু এই নাইটিঙ্গেলের সং শুনে কিন্তু মুগ্ধ হয়েছেন, ঠিক আছে। এবং তিনি লাস্টে যখনই বলেন এই যে ফেয়ারি ল্যান্ডস ফরলোন, অর্থাৎ জাদুই পরিত্যক্ত যে জায়গাটার কথা বলেন, এই ফরলোন এই কথাটি বলতেই হঠাৎ তিনি কিন্তু তার রিয়েল সেলফে চলে আসেন। ওকে, নাও এবার যে লাস্ট অ্যানসারটা রয়েছে, এবার রিয়েল সেলফ যেহেতু আসেন, এখানে আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলি যে সেলফ বলতে আমাদের কিন্তু কনসাস মাইন্ড, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি তিনটে মাইন্ড থাকে। ওকে, অর্থাৎ একটা হচ্ছে কনসাস সচেতন মন, একটা হচ্ছে সাবকনসাস, একটা হচ্ছে অবচেতন মন, এবং একটা আনকনসাস একদম অচেতন। ওকে, অর্থাৎ আনকনসাস মানে কেউ যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তার কোনো কিছুই ফিল হয় না, সেটা অচেতন বলে। বাকি যেটা আমরা ম্যাক্সিমাম সময় থাকি সেটা হচ্ছে আমাদের কনসাস মাইন্ড, সচেতন মন, এবং আরেকটা রয়েছে সাবকনসাস মাইন্ড। ওকে, তো কবিতার এই পুরো কবিতায় কিন্তু কবির যে এই যে কনসাস এবং একটা সাবকনসাস মাইন্ড, ঠিক আছে, এই দুটোর কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এই লাইনটা দেখো, এই প্যারাটাই জিনিসটা বুঝতে পারবে, এটা ফাইনাল স্ট্যান্জা। ওকে, Forlorn the very word is like a bell to toll me back from thee to my soul self. এখানে কি বলছে যে ফরলোন অর্থাৎ পরিত্যক্ত, মানে
একা, ঠিক আছে, তিনি কিন্তু একদম একা হয়ে গেছেন, তার পরিত্যক্ত হয়ে গেছেন। দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল, এই যে কথাটি, এই যে শব্দটি, তিনি তো মাইন্ডে ভাবছেন, রাইট, তিনি ইমাজিনেশনের থ্রুতে তিনি কল্পনা করছিলেন, লাইক আ স্ট্রিম অফ কনসাসনেস, তার এগুলো চলছিল যে তিনি একটার পর একটা তিনি ভেবেই যাচ্ছিলেন। কিন্তু যেই ফরলন এই কথাটি মাথায় এসে তিনি হঠাৎ করে সচেতন, মানে তার যে রিয়েল সেলফ সেখানে ফিরে আসছেন। অর্থাৎ তার এতক্ষণ যে মানে ইমাজিনেশনটা ছিল সেটা কিন্তু ব্যাক অফ দ্য হেড, অর্থাৎ তার সাবকনসিয়াস মাইন্ডে ছিল। আমরা যে জিনিসটা হয়তো খুব বেশি নোটিস করি না, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, অর্থাৎ আমাদের ড্রিমও কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে থাকা পিকচারগুলোই কিন্তু আমাদের ড্রিম, অ্যাজ মানে আমরা যেগুলো ড্রিম দেখি সেগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকা ইমেজ। ওকে, তো এখানে কিন্তু কবি যে এতক্ষণ ডে ড্রিম করছিল, সেটা অবশ্যই আমরা পরে বলবো। তো যে এতক্ষণ যে স্বপ্নটা দেখছিল সেটা কিন্তু কবির কোথাও গিয়ে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডেই ছিল। ওকে, তো এখানে কি বলছে, ফরলন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল, এই ফরলন এই ওয়ার্ডটি আমাকে একদম ঘন্টা ধ্বনির মতো আমাকে কি করলো, টু টোল মি ব্যাক, আমাকে নিয়ে আসলো, টু ফ্রম দি, তোমার থেকে, অর্থাৎ নাইটিঙ্গেল থেকে, বলছে যে তোমার জগৎ থেকে আমাকে নিয়ে আসলো, টু মাই সোল সেলফ, অর্থাৎ আমার নিজের সত্তায় ফিরিয়ে নিয়ে আসলো এই ফরলন এই ওয়ার্ডটি। ঠিক আছে, আডিউ, ফেয়ারওয়েল, আডিউ মানে ফেয়ারওয়েল, বিদায়। দ্য ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল অ্যাজ শি ইজ ফেম টু ডু ডিসিভিং এলফ। এখানে কবি বলছেন যে ফ্যান্সি অর্থাৎ ইমাজিনেশন ক্যান নট চিট সো ওয়েল, ইমাজিনেশন কিন্তু মানুষকে ধোকা দিতে পারবে না, অর্থাৎ মানুষকে কিন্তু চিট করতে পারবে না, প্রতারণা করতে পারবে না। অ্যাজ শি ইজ ফেম টু ডু, যদিও তিনি, মানে অর্থাৎ ফ্যান্সির কথা বলা হচ্ছে, শি বলতে কিন্তু ফ্যান্সির কথা বলা হচ্ছে। ওকে, অ্যাজ শি, যদিও সে, অর্থাৎ ফ্যান্সি বা ইমাজিনেশন, ইজ ফেম টু ডু, যদিও সে কিন্তু এর জন্যই পরিচিত, অর্থাৎ ইমাজিনেশন কিন্তু আমাদের যে গ্রিম রিয়ালিটি বা যে বিটার রিয়ালিটি অফ আওয়ার লাইফ, আমরা কিন্তু এই বিটার রিয়ালিটি থেকে কিন্তু আমরা সরে যেতে পারি। ঠিক আছে, আমরা ইমাজিনেশনের থ্রুতে কিন্তু খুব ভালো কিছু আমরা কল্পনা করতে পারি এবং আমরা হ্যাপি থাকতে পারি। ঠিক আছে, এই জিনিসটাকে কিন্তু এখানে বলছে যে ফ্যান্সি, ঠিক আছে, ফ্যান্সি চিট করতে পারে, সেটা খুব স্বল্প সময়ের জন্য, বাট একদম পুরোপুরি ভাবে কাউকে চিট করতে পারে না, প্রতারণা করতে পারে না। যদিও অনেকেই মনে করে যে হ্যাঁ সে এটার জন্য এক্সপার্ট আর কি, ফ্যান্সি চিট করে। ডিসিভিং এলফ, ডিসিভ মানে প্রতারণা করা এবং এলফ মানে হচ্ছে তোমার পরি। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলছে, ফ্যান্সিকে অর্থাৎ ইমাজিনেশনকে কিন্তু ডিসিভিং এলফ বলছেন, একটা প্রতারণাকারী মানে পরি বলছে। ঠিক আছে, যে পথ ভুলিয়ে দেয় বা মানে ভুল, মানে কি বলবো, পথ ভুলিয়ে দেয় এক কথায়। ঠিক আছে, তো এটাই বলছে, আডিউ আডিউ, ফেয়ারওয়েল ফেয়ারওয়েল, দাই প্লেন্টিভ অ্যানথেম ফেডস, তোমার এই যে সুমধুর গান, সেটা অ্যানথেম মানে সং, ফেডস হারিয়ে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে। পাস্ট দ্য নিয়ার মিডোজ, সেই কাছাকাছি মিডোজ অর্থাৎ তৃণভূমির ওপর থেকে, পাস্ট মানে বিয়ন্ড। ঠিক আছে, মিডো অর্থাৎ মিডোজ বলতে এখানে তৃণভূমির সাইড থেকে ওটা বিলীন হয়ে যাচ্ছে, ওভার দ্য স্টিল স্টিম অর্থাৎ স্থির নদীর ওপর দিয়ে বিলীন হয়ে যাচ্ছে। দ্যাট মিনস দ্য নাইটিঙ্গেল ইজ ফ্লাইং ওভার দিস অ্যাসপেক্টস। ওকে, অর্থাৎ এই সমস্ত জিনিস, অর্থাৎ মিডোর ওপর দিয়ে, তারপরে নদীর ওপর দিয়ে নাইটিঙ্গেল পাখিটা কিন্তু চলে যাচ্ছে, এই কারণে তার যে সং সেটা কিন্তু ফেড হয়ে আসছে, কবি কিন্তু সেটা শুনতে পাচ্ছেন না। ওকে, এখানে কিন্তু সংটা চলে যাচ্ছে এমন ব্যাপার নয়, পাখিটা যাচ্ছে এই কারণে কিন্তু সংটা শোনা যাচ্ছে না। ওকে, so next, up the hillside and now it's buried deep in the next valley glades, বলছে কি যে পাহাড়ের ওপারে চলে গেল এবং এটা buried deep, এটা মানে আর শোনাই যাচ্ছে না, অর্থাৎ it is totally fed up। ঠিক আছে, এটা টোটালি একদম আর শোনা যাচ্ছে না। in the next valley glades, অর্থাৎ যে পাহাড়ের পরে যে গাছালি বা যে বন আছে, যে ভ্যালি পর্বতে যে গাছগুলো আছে, তার আড়ালে কিন্তু হারিয়ে গেল, অর্থাৎ নাইটিঙ্গেল পাখি কিন্তু সেখান থেকে উড়ে গিয়ে দূরে কোথাও চলে গেল, তাই কবি তার গান আর শুনতে পাচ্ছেন না। ওকে, ওয়াজ ইট এ ভিশন অর আ ওয়েকিং ড্রিম, বলছে এটা কি কোনো ভিশন ছিল
নাকি এটা ওয়েকিং ড্রিম? ওয়েকিং ড্রিম মিন্স ডে ড্রিম, বা এটা একটা দিবা স্বপ্ন ছিল। কবি এখানে এবার লাস্টে এসে মনে করছেন যে এটা কি আমার কল্পনা ছিল নাকি এটা আমার দিবা স্বপ্ন, অর্থাৎ আমি দিনের বেলায় ঘুমিয়ে গেছি দিয়ে একটা দিনের স্বপ্ন এটা। ফ্লেড ইজ দ্যাট মিউজিক, সেই মিউজিকটি হারিয়ে গেছে বা বিলীন হয়ে গেছে। ডু আই ওয়েক অর স্লিপ? তিনি এখানে আবার নিজেকে জিজ্ঞেস করছেন আমি কি জেগে আছি নাকি ঘুমিয়ে আছি। মানে দ্য পোয়েট হিয়ার ইজ টোটালি কনফিউজ। তিনি যে অ্যাজ ইফ কবির সঙ্গে সঙ্গে আমরাও যেন নাইটিঙ্গেলের গানটা এনজয় করলাম, আমরাও যেন ওয়াইনের যে লুক, অর্থাৎ যে যে পিকচার ইমেজটা কবি আমাদেরকে প্রোভাইড করলেন, অ্যাজ ইফ আমরাও কেন সেটা উপলব্ধি করলাম। ঠিক আছে, যে বিকার ফুল অফ সাউথ, ঠিক আছে, ওই যে ওয়াইনের যখন কল্পনা মানে সরি ওয়াইনের যখন ইমেজটা দেয়, যেমন ব্লাশফুল হিপোক্রিন, একটা মানে রেডিশ কালারের ব্লাশফুল হিপোক্রিন, একটা ঝর্ণা, সেটা আমরা যেন দেখতে পাচ্ছি। তো এখানে সেভারাল ইমেজেস কিন্তু তিনি দেন, এবং আমরা কিন্তু যে পাঁচটা সেন্সেস, অর্থাৎ তোমার টাচ, টেস্ট বা হিয়ারিং, আমরা কিন্তু সমস্ত সেন্স দিয়ে কিন্তু এই পুরো কবিতাটা কিন্তু উপলব্ধি করতে পেরেছি, রাইট? সো জন কিটস কবি কিন্তু একজন ভীষণ সেন্সুয়াস রাইটার, এবং তার লেখনীতে কিন্তু ভীষণভাবে একটা সেন্সুয়াস নেচার, অর্থাৎ এই যে পাঁচটি সেন্সেসকে স্যাটিসফাই করছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। আর আমি একটু ডিটেলসে বললাম, ওয়ান্ডারফুল পোয়েম, আমার তো ভীষণ পছন্দের, সঙ্গে এটা যে পড়ে তারই পছন্দের কবিতা। তো কবিতাটা আজকে শেষ হলো। ওকে, তোমাদের যদি কোথাও কোনো লাইন বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তোমরা কমেন্টে জানাবে, আর আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেককে অ্যান্সার দেওয়ার। আর তোমরা যদি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, পেড গ্রুপে তোমরা জয়েন হতে চাও, ডেফিনেটলি জয়েন হতে পারো, তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কোনো অন্য একটা টপিক নিয়ে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।